প্রতিপক্ষ যদি ভেবে থাকে এবারের বিশ্বকাপ মেসির জন্য বিদায়ী সফর, তবে তারা মহা ভুল করবে। লিওনেল স্কালোনির ঠান্ডা মাথার সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট। স্কালোনি তার মাঠের প্রধান চালিকা শক্তি বা কোয়ার্টার ব্যাককে ঘিরে রেখেছেন এক অক্লান্ত বায়োলজিক্যাল ইঞ্জিন বা শারীরিক শক্তির জেনারেটর দিয়ে। মাঝ মাঠের এই জালটি এমনভাবে বোনা হয়েছে যা প্রতিপক্ষের খেলাকে শ্বাসরোধ করে দেবে এবং বিধ্বংসী 3 সেকেন্ডের কাউন্টার প্রেস চালু করবে, যা প্রতিপক্ষের অগোছালো রক্ষণ ভাগকে ছিন্ন ভিন্ন করে দেবে। প্রথম বাঁশি বাজার মুহূর্ত থেকেই বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে কাজ করবে একটা টেলিপ্যাথিক ইউনিট বা একে অপরকে বুঝতে পারা এক জাদুকরী দল হিসেবে। স্কালোনি কাতারে বিশ্বজয়ী দলের 17 জনকে ধরে রেখেছেন যারা জানে কিভাবে জিততে হয়। একই সাথে স্কোয়াডে ইনজেক্ট করে দিয়েছেন এক ঝাঁক ক্ষুধার্ত নির্মম নিউ ব্লাড, যারা মাঠের ঘাস কামড়ে ধরে প্রতিপক্ষকে ছিঁড়ে ফেলতে প্রস্তুত। তারা মাঠে অক্লান্ত দৌড়ায় যেন মেসি ভাবতে পারেন। আর্জেন্টিনার ধারাবাহিকতার স্তরটা এতটাই উঁচুতে যেখানে খুব স্পষ্টভাবেই দেখা যায় কিভাবে স্কালোনি সময়ের সাথে সাথে এই দলটাকে গড়ে তুলেছেন। তিনি মূলত একটা নীতিতেই অটল ছিলেন এবং অটল রয়েছেন। মেসি আমাদের ম্যাচ জিতিয়ে দেবে, আর তার চারপাশের বাকি সবাইকে মেসির জন্য মাঠে জান প্রাণ দিয়ে দৌড়াতে হবে। এবারও তারা ঠিক একই কাজ করতে যাচ্ছে। লিওনেল মেসি তার দেশকে নেতৃত্ব দিচ্ছেন রেকর্ড গড়া 6ষ্ঠ বিশ্বকাপ অভিযানে। কিন্তু প্রতিদ্বন্দ্বী কোচরা যদি 1 সেকেন্ডের জন্য ধরে নেন যে আর্জেন্টাইন ক্যাপ্টেন কেবলই অতীত ঐতিহ্যের প্রতীক হিসেবে উপস্থিত আছেন, তবে তারা সরাসরি একটা ফাঁদে পা দিতে যাচ্ছেন। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শীর্ষ ফুটবল বিশ্লেষকরা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন মেসি আসলে আমেরিকান ফুটবলে এক দীর্ঘমেয়াদী চাল খেলেছেন। মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতে তার এই হাই প্রোফাইল দল বদল কখনোই কোনো আগাম অবসর ছিল না। এটা ছিল শরীরকে কন্ডিশনিং বা ফিট রাখার এক সুপরিকল্পিত মাস্টার স্ট্রোক। উত্তর আমেরিকান সিস্টেমে প্রতিদ্বন্দ্বিতা করে সুনির্দিষ্ট আন্তর্জাতিক উইন্ডোগুলোতে ইচ্ছাকৃতভাবে বিশ্রাম নিয়ে এবং ঘরোয়া ম্যাচগুলোতে গোল ও অ্যাসিস্টের অসাধারণ আউটপুট দিয়ে আধিপত্য বজায় রেখে তিনি তার বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি এবং শারীরিক ফিটনেসকে বিশ্বকাপের সুনির্দিষ্ট আবহাওয়া, উচ্চ আর্দ্রতা এবং দীর্ঘ ভ্রমণের ক্লান্তিকর চাহিদার সাথে নিখুঁতভাবে সেট করে নিয়েছেন। স্কালোনি খুব ভালো করে বোঝেন যে প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য মেসিকে প্রতি ম্যাচে 10 কিলোমিটার দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। প্রকৃতপক্ষে তিনি রক্ষণাত্মক কাজের জন্য যত কম দৌড়াবেন, আক্রমণের শেষ প্রান্তে তিনি তত বেশি মারাত্মক হয়ে উঠবেন। কাগজে কলমের 4-3-3 কিংবা চিরাচরিত 4-4-2 ফরমেশন দেখে যদি আপনি মনে করেন আর্জেন্টিনার রণকৌশল বুঝে ফেলেছেন, তবে আপনি এক গোলক ধাঁধায় হারিয়ে গেছেন। কারণ আধুনিক ফুটবলের সবচেয়ে বড় বিভ্রমের নাম স্কালোনির আর্জেন্টিনা। মাঠের ওই অঙ্কগুলো কেবলই চোখের পলক। আসল সত্য লুকিয়ে আছে এক বিমূর্ত, গতিশীল এবং জাদুকরী দর্শনে, যার নাম ফাংশনাল ফ্লুইডিটি। ডিফেন্সিভ মিড ব্লক। ফুটবল মাঠে যখনই আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণ হারায়, তখনই তাদের ভেতরের রূপটা বদলে যায় চোখের পলকে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো বিশৃঙ্খলা নেই। মুহূর্তের মধ্যে তারা নিজেদের গুটিয়ে নেয় এক ইস্পাত কঠিন, জমাটবদ্ধ এবং প্রতিপক্ষের জন্য চরম হতাশাজনক এক মিড ব্লকে। এই ডিফেন্সিভ স্ট্রাকচার বা রক্ষণাত্মক প্রাচীর যেন এক অভেদ্য দুর্গ। তারা প্রতিপক্ষের খেলোয়াড়দের লাইনের মাঝে এক চিলতে জায়গাও দেয় না। মাঝ মাঠের পাসের করিডরগুলো এমনভাবে সিলগালা করে দেওয়া হয় যে প্রতিপক্ষ দলগুলো কেবলই নিরুপায় হয়ে বল ডানে বা বামে কিংবা পেছনে পাস করতে বাধ্য হয়। এই কাঠামোগত শৃঙ্খলাই হলো মূল চাবিকাঠি, যার কারণে বিশ্ব ফুটবলের আর যে কোনো শক্তিশালী দলের চেয়ে আর্জেন্টিনা প্রতি ম্যাচে গোল পোস্টে সবচেয়ে কম শটের মুখোমুখি হয়। সাম্প্রতিক ম্যাচগুলোতে তাদের ডিফেন্সিভ রেকর্ড কেবল ভালো নয়, রীতিমতো চোখ ধাঁধানো। আর্জেন্টিনা প্রতিপক্ষকে বাধ্য করে বক্সের অনেক দূর থেকে
হতাশাজনক, লক্ষ্যহীন দূরপাল্লার শট নিতে, যা এমি মার্তিনেজের গ্লাভসে গিয়ে জমা হয় সহজেই। 4 সেকেন্ডের ধ্বংসযজ্ঞ, ভায়োলেন্ট ভার্টিক্যালিটি। কিন্তু আসল ত্রাস, আসল সংহার রূপ শুরু হয় ঠিক সেই মিলি সেকেন্ডে যখন আর্জেন্টিনা বল কেড়ে নেয়। আধুনিক ফুটবলের তথাকথিত ধীরগতির, ধৈর্যশীল, কেবল বল ধরে রাখার জন্য পাসের যে সংস্কৃতি, তা স্কালোনির অভিধানে নেই। যে টুর্নামেন্টে প্রতিপক্ষ দলগুলো জীবন বাঁচাতে নিজেদের বক্সের সামনে বাস পার্ক করবে, অর্থাৎ ডিপ লো ব্লক তৈরি করবে, সেখানে ধীর গতির সাইড পাসিং হলো নিজের পায়ে কুড়াল মারার শামিল। স্কালোনি এখানে নিয়ে এসেছেন এক বিধ্বংসী সমাধান, হাই ভেলোসিটি ভার্টিক্যালিটি বা তীব্র গতিসম্পন্ন ফুটবল। এটা একটা 3 সেকেন্ডের কাউন্টার প্রেস এবং ট্রানজিশন রুল, তাৎক্ষণিক বিস্ফোরণ। বল জেতার পর আর্জেন্টিনা বলটাকে ব্যাক পাস করে সেন্টার ব্যাকদের কাছে ফেরত পাঠায় না, তারা সামনের দিকে বিস্ফোরক গতিতে ধেয়ে যায়। অ্যাসাইমেট্রিক্যাল 3+2 বেস, রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার এই রূপান্তরে তারা পেছন দিকে একটা অসম বা ট্রিকি 3+2 এর ভিত্তি তৈরি করে, যা প্রতিপক্ষের প্রথম প্রেসকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। শ্যাডো জোনে হানা, এই কৌশলের মাধ্যমে আর্জেন্টিনার সৃজনশীল মিডফিল্ডাররা সরাসরি প্রতিপক্ষের মিডফিল্ড লাইনের ঠিক পেছনের বিপজ্জনক শ্যাডো জোনে জায়গা করে নেয়। ট্র্যাকিং ডেটা বা পরিসংখ্যানের দিকে তাকালে চোখ ছানা বড়া হয়ে যাবে। বল কেড়ে নেয়ার ঠিক 4 সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনা প্রতিপক্ষের গোলমুখে শট নেয়ার লক্ষ্য স্থির করে। এটা ক্ষিপ্র, বিধ্বংসী এবং আকস্মিক আক্রমণ, যা প্রতিপক্ষের রক্ষণভাগ যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং অপ্রস্তুত থাকে, ঠিক সেই দুর্বল মুহূর্তকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডারদের নিজেদের পজিশনে ফেরার এক ফোঁটা সময়ও দেয়া হয় না। একটা সাধারণ মিডফিল্ড রিকভারি চোখের পলকে রূপান্তরিত হয় একটা নিশ্চিত গোলকিপিং ইমার্জেন্সিতে। যারা ভাবছেন এটা সেই কাতারের বুড়িয়ে যাওয়া দল, তারা ভুলের মধ্যে আছেন। স্কালোনি এবার দলে ঢেলে দিয়েছেন তরুণ রক্ত, সেই রক্ত উত্তপ্ত। ভ্যালেন্টিন বার্কো বাম পাশের ফ্ল্যাঙ্কে তিনি যেন বিদ্রোহের প্রতীক। ভেতরে যান, বাইরে যান, ড্রিবল করেন, ডিফেন্ডারকে ভুল পথে টানেন, তারপর লাইন ভেদ করে পাস করেন। 1 ধাপ নয় 2 ধাপ এগিয়ে ভাবেন। পেদ্রি আর ভেয়াত্তির মেলবন্ধনে তৈরি এক নতুন সত্তা। নিকো পাজ, তাকে বলা হয় মডার্ন নাম্বার 10। সেস ফ্যাব্রেগাসের স্কুলে তৈরি, কোমোতে বেড়ে ওঠা এই তরুণ যখন আক্রমণে ওঠেন, তখন প্রতিপক্ষ কেবল চেয়ে চেয়ে দেখে। জুলিয়ানো সিমেওনে, অ্যাটলেটিকো মাদ্রিদে বাবার ছায়ায় বেড়ে ওঠা এই উইঙ্গার মাঠে কখনো থামেন না। প্রতিপক্ষ কোচেরা বলেন এই ছেলে দৌড়ানো বন্ধ করে না। ক্লান্তি জুলিয়ানোর অভিধানে নেই। এই দলটার সবচেয়ে বড় সম্পদ হলো এর বৈপরীত্য। একদিকে যুদ্ধজয়ী বিশ্ব চ্যাম্পিয়নরা, যারা চাপের মুহূর্তে ঠান্ডা থাকতে জানেন, যারা ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখতে জানেন। অন্যদিকে তরুণ প্রজন্ম, যাদের কোনো ইতিহাসের বোঝা নেই, কোনো ব্যর্থতার স্মৃতি নেই, তারা শুধু জানে সামনে এগোতে। এই দুই শক্তির মিলনে তৈরি হয় এক অপ্রতিরোধ্য মনোবল। সামনে আছেন হুলিয়ান আলভারেজ, আধুনিক ফুটবলের সবচেয়ে কার্যকর প্রেসিং ফরওয়ার্ড। তার ছুটে চলা প্রতিপক্ষ রক্ষণে ফাটল ধরায়, সেই ফাটল দিয়ে ঢুকে পড়েন সতীর্থরা। অভিজ্ঞতার সাথে তারুণ্যের মেলায় আর্জেন্টিনা হয়ে ওঠে এমন এক পাজল, যার সমাধান প্রতিপক্ষের কাছে নেই। কৌশল পরিষ্কার, 26 জনের রোস্টার তৈরি করা হয়েছে 8 ম্যাচের দীর্ঘ মহাযুদ্ধের কথা মাথায় রেখে। যখন অন্য দলগুলো তাদের ট্যাকটিক্যাল সিস্টেম দিয়ে প্রশ্নের মুখে, তখন স্কালোনি নীরবে তৈরি করেছেন এক নিখুঁত যন্ত্র, যা উত্তর আমেরিকার মাটিতে জয়ের জন্য বিশেষভাবে তৈরি। একটা মানুষ মাঠে হাঁটছে, দৌড়াচ্ছে না, ছুটছে না, শুধুই হাঁটছে, আর সেই মানুষটাকে থামাতে পারছে না কেউ। লিওনেল মেসি, যার পায়ে বল গেলে বিপক্ষ দলের ডিফেন্ডারদের চোখে অন্ধকার নামে। কিন্তু আজকের মেসি আর সেই মেসি নেই। মহাতারকা এখন মাঠে হাঁটেন, ঘোরেন, এদিক ওদিক তাকান। সমালোচকরা বলেন মেসির বয়স বাড়ছে, কিন্তু এখন সবাই বুঝে গেছে এটা মাথার খেলা। মেসি দৌড়াচ্ছে না কারণ তার দরকারই নেই,
মায়েস্ত্রো মাথায় খেলছে, পায়ে নয়। বয়স বাড়ছে, শরীর বলছে এত দৌড় আর হবে না। মেসি শুনল কিন্তু মাথা নোয়ালো না। মহাতারকা হয়ে উঠলেন এনগানচে। আর্জেন্টাইন ফুটবলের একটা বিশেষ ভূমিকা, যে নিজে কম গোল করে কিন্তু অন্যদের দিয়ে গোল করায়। নিজে জ্বলে না, অন্যদের আলো দেয়। এই সময়ে মেসি শিখলো কিভাবে একটা দলকে কাঁধে নিতে হয়। শিখলো যে মহত্ব মানে শুধু একা খেলা নয়, মহত্ব মানে দলকে মহৎ করা। মেসি দলের কোয়ার্টারব্যাক, আমেরিকান ফুটবলের মতো, যে নিজে সব করে না কিন্তু কে কোথায় যাবে, কখন পাস দিতে হবে, কখন দৌড়াতে হবে, সব সিদ্ধান্ত তার মাথায়। মাঠে মেসি এখন খুব একটা দৌড়ান না, কিন্তু বল যখনই তার পায়ে আসে তখনই মনে হয় আর্জেন্টাইন কাপ্তান বাকি সবার চেয়ে অন্তত 3 সেকেন্ড আগে সব কিছু দেখতে পাচ্ছেন। মেসি নিজেই বলেছেন কারণটা। এটা ক্লান্তি নয়, এটা কৌশল। যখন তিনি হাঁটেন তখন আসলে তার মাথা সবচেয়ে বেশি কাজ করে। প্রতিপক্ষ কোথায় দাঁড়িয়ে আছে, দলের স্ট্র্যাটেজি কেমন, মার্কার থেকে কিভাবে সরে যাওয়া যায়, এসব তিনি সেই মুহূর্তে বিশ্লেষণ করেন। যখন বল ফিরে আসে তখন তিনি সঠিক জায়গায় থাকেন, একা খোলা জায়গায় পাল্টা আক্রমণ শুরু করার জন্য তৈরি। মেসি মাঠে হাঁটেন, গড়িমসি করেন, এদিক ওদিক তাকান, আর হঠাৎ ফ্যানরা অবাক হয়ে যায়। পাসটা কোথা থেকে এলো, গোলটা হলো কিভাবে। সবাই ভাবছিল মেসি বুড়ো হয়ে গেছে, আসলে তিনি চতুর হয়ে গেছেন। শক্তি বাঁচিয়ে রাখেন, সঠিক মুহূর্তে ব্যবহার করেন। এটাই বুদ্ধিমানের কাজ, এটাই মাস্টার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপে এমন একটা দল নিয়ে এসেছে যারা একে অপরকে প্রায় চোখ বন্ধ করেই চেনে। তবে খেলোয়াড়দের শারীরিক অবস্থা হয়তো একেবারে শীর্ষ পর্যায়ে নেই। ক্লাবের হয়ে অত্যন্ত ব্যস্ত ও ক্লান্তিকর একটা মৌসুম শেষ করার পর বেশ কয়েকজন খেলোয়াড় চোটের সমস্যায় পড়েছেন। যদি সবাই ফিট থাকেন তবে স্কালোনি কাতারে চ্যাম্পিয়ন হওয়া দলের বেশিরভাগ খেলোয়াড়কেই মাঠে নামাবেন। স্কালোনির পরিকল্পনা হলো 4-3-3 ফরমেশন ধরে রাখা, যেখানে থাকবে 2 জন সেন্টার ব্যাক ও 2 জন আক্রমণাত্মক ফুল ব্যাক নিয়ে গড়া একটি শক্তিশালী রক্ষণ ভাগ, এবং সেই সাথে চমৎকার পাসিং ক্ষমতা সম্পন্ন গতিশীল মিডফিল্ডাররা। আক্রমণ ভাগের নেতৃত্বে আবারও থাকছেন লিওনেল মেসি, আর তাকে সাহায্য করবেন দুর্দান্ত হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা। আলমাদা এই আসরের ব্রেকআউট স্টার হতে পারেন। 2022 সালের স্কোয়াডের প্রায় 2/3 খেলোয়াড়ই এখানে আছেন, তবে এবার এর সাথে যুক্ত হয়েছেন কিছু সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়। এদেরই একজন নিকো পাস, যিনি কোমর হয়ে চমৎকার ফর্মে রয়েছেন লাউতারো মার্তিনেজের মতো প্রতিষ্ঠিত তারকা। লিওনেল মেসি এখনো এই দলের প্রাণভোমরা, সবচেয়ে উজ্জ্বল তারা। তিনি এখন এমন একটা লিগে মাঠ মাতাচ্ছেন যেটা বিশ্বের শীর্ষ লিগগুলোর কাতারে পড়ে না, তবু সেই 10 নম্বর জার্সি গায়ে অধিনায়ক মেসি থাকেন সকলের দৃষ্টির কেন্দ্রে। তবে আগের চেয়ে একটা জায়গায় বদল এসেছে, দলটা এখন মেসিকে ছাড়াও নিজের পায়ে দাঁড়াতে পারে, বুকে সাহস নিয়ে লড়তে পারে। মেসি এই দলের প্রতীক, অনুপ্রেরণা। রদ্রিগো দি পল কিংবা ক্রিস্টিয়ান রোমেরোর মতো পোড় খাওয়া খেলোয়াড় থেকে শুরু করে নিকো পাজের মতো উদীয়মান তারুণ্য সবাই আছেন। সবাই তাকে বুকে ধারণ করে মাঠে নামে। সবার কাছে মেসি এক জীবন্ত কিংবদন্তি। সূর্য ডুবে যাচ্ছে, অন্তত তাই ভেবেছিলাম আমরা। কাতারের রাতে লুসাইল স্টেডিয়ামের সোনালি আলোয় যখন লিওনেল মেসির কাঁধে পড়ল সেই বিস্ট, আরবি রাজকীয় পোশাক, রাজকীয় সম্মান, তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন গল্পটি শেষ হলো। পর্দা নামছে, একটা জীবনের সবচেয়ে সুন্দর বিদায়। চোখে জল, বুকে তৃপ্তি, ঠোঁটে হাসি। চিত্রনাট্য ছিঁড়ে ফেললেন নিজেই। তিনি মাঠে ফিরলেন, আর এবার 2026 বিশ্বকাপে তিনি এসেছেন আমেরিকার মাটিতে এমন এক প্রশ্ন নিয়ে যা ফুটবল ইতিহাসে আর কখনো জিজ্ঞেস করা হয়নি। 2 বার বিশ্বকাপ জিতে মারাদোনাকে ছাড়িয়ে যেতে পারবেন মেসি? ফুটবলের ইতিহাস ভালোবাসে ট্র্যাজেডি, ভালোবাসে পতন, পুনরুত্থান,
নাটক। দিয়েগো মারাদোনার জীবন ছিল ঠিক তেমন একটা পুরো অপেরা, ট্র্যাজেডি, গ্ল্যামার, পতন, পুনরুত্থান। মারাদোনার গল্প কোনো লেখকের লেখার দরকার নেই, জীবন নিজেই লিখে দিয়েছে। আর মেসি, তিনি ভিন্ন। একটা ছেলে ছোটবেলায় ভালো ফুটবল খেলতো, তারপর বড় হয়ে আরও ভালো খেললো, তারপর আরও 2 দশক ধরে একটানা খেলতে থাকলো, শিরোপার পর শিরোপা, ব্যালন্দরের পর ব্যালন্দর। কাঁদার মতো কিছু ছিল ওখানে? হাসির মতো, হৃদয় ভাঙার মতো ছিল না, অন্তত মনে হতো না। কিন্তু কাতার সেই ধারণাটা চুরমার করে দিল। সেখানে মেসি প্রতিটা ম্যাচ খেলতে নামলেন যেন ওটাই ছিল শেষ পদক্ষেপ, শেষ নিঃশ্বাস। এক একটা পাসে, এক একটা ড্রিবলে, এক একটা গোলে একজন মানুষের সব কিছু ঢেলে দেওয়ার গল্প ছিল। 2022 বিশ্বকাপের আগে মেসি ফ্রান্সের লিগ 1 আর চ্যাম্পিয়ন্স লিগে খেলছিলেন। প্রচণ্ড প্রতিযোগিতা, প্রতি সপ্তাহে বিশ্বমানের প্রতিপক্ষ। শরীর এবং মন দুটোই ছিল চাপে রাখা স্প্রিংয়ের মতো। আর এখন ফ্লোরিডার রোদে MLS ইন্টার মায়ামির জার্সিতে মেসি নিঃসন্দেহে স্কোর করছেন, অ্যাসিস্ট করছেন, দলকে টেনে নিয়ে যাচ্ছেন। সংখ্যার দিক থেকে প্রায় একই। কাতারের আগে 13টি লিগ ম্যাচ, এখনও 14টি MLS ম্যাচ, কিন্তু সংখ্যা কখনো পুরো গল্প বলে না। লিগ 1-এ একজন ডিফেন্ডার এবং MLS-এ একজন ডিফেন্ডার, এ দুটো এক জিনিস নয়। তলোয়ার সানিয়ে রাখতে হলে ভালো পাথর লাগেই। তবু মেসির পক্ষে একটা যুক্তি আছে। মেসি কাতারে মাঠে দৌড়াননি, তিনি ছায়ায় লুকিয়ে থেকেছেন। হঠাৎ আলোয় এসেছেন, কাজ শেষ করেছেন, তারপর আবার অদৃশ্য হয়ে গেছেন। তার চারপাশের যন্ত্রগুলো ছিল পল, আলভারেজ, এনজো ফার্নান্দেজ। তার জন্য দৌড়েছে, কাজ করেছে, ঘাম ঝরিয়েছে। মেসি শুধু সঠিক মুহূর্তে উপস্থিত হয়েছেন, এটা বিবর্তনই ছিল। স্কালোনি, পেকারম্যান এবং একটি বৃত্তের সমাপ্তি। বর্তমান আর্জেন্টিনা দলটি শূন্য থেকে আসেনি। 1995 সালে কাতারেই সেই একই দেশে আর্জেন্টিনা জিতেছিল অনূর্ধ্ব-20 বিশ্বকাপ। কোচ ছিলেন হোসে পেকারম্যান, সেই দলে ছিলেন লিওনেল স্কালোনি, যিনি আজ মূল দলের কোচ। ছিলেন ওয়াল্টার স্যামুয়েল এবং পাবলো আইমার, তারা আজ স্কালোনির সহকারী। আর 2022 সালে সেই একই মাটিতে মেসি পূর্ণ করেন বৃত্ত, বিশ্বকাপ শিরোপা। কিন্তু বৃত্ত কি সত্যিই পূর্ণ হয়েছে? মারাদোনার ছায়া এবার ছাড়িয়ে যাওয়ার মঞ্চ মেসির। 1986 সালের 22 জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম। দিয়েগো মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে 2টো গোল করলেন একই ম্যাচে, যেগুলো পরস্পরের এতটাই বিপরীত যে মনে হয় 2 জন ভিন্ন মানুষ করেছেন। প্রথমটি হাত দিয়ে, ঈশ্বরের হাত বললেন তিনি নিজেই। দ্বিতীয়টা নিজের পায়ে 60 মিটার ড্রিবল করে 5 জনকে কাটিয়ে শতাব্দীর সেরা গোল। সেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিতল পশ্চিম জার্মানির বিপক্ষে। দিয়েগো কাঁদলেন, আর্জেন্টিনা কাঁদলো, পৃথিবী কাঁদলো। সেটাই মারাদোনার মুকুট, এক এবং অনন্য। মেসির একটা বিশ্বকাপ জয়কে তুলনামূলক বিশ্লেষণে অনেকে সমান বলেন মারাদোনার সঙ্গে, কিন্তু যদি হয় 2টো বিশ্বকাপ, তখন আর তুলনা থাকে না। তখন মেসি নিজেই একটা নতুন মাত্রা হন। এমন একটি ভবিষ্যৎ কল্পনা করুন। বুয়েনোস এইরেসে দাদা তার নাতিকে বলছে, হ্যাঁ দিয়েগো অমর, কিন্তু লিও জিতেছিল 2 বার। মারাদোনার ছায়া সারা জীবন মেসিকে তাড়িয়েছে, কারণ ফুটবলের শ্রেষ্ঠত্বের পরিমাপ কখনো শুধু ক্লাব শিরোপায় নয়, দেশের হয়ে বিশ্বজয়। মেসির বার্সেলোনা যুগে সমালোচকরা বারবার বলেছেন দিয়েগো একাই দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, মেসি শুধু ভালো একটা দলের অংশ। কাতার সেই যুক্তিকে নুইয়ে দিয়েছিল, কিন্তু 2026 সেটাকে মাটিতে পুঁতে দিতে পারে। মেসি একা এই যুদ্ধে নেই, তার পেছনে একটা দল আছে যারা জানে কিভাবে জেতে, যারা জিতেছে এবং যারা আবার জিততে চায়। এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, শুধু সেভের কারণে নয়, মানসিক শক্তির কারণেও। পেনাল্টি শুটআউটে তার সাইকোলজিক্যাল যুদ্ধ কিংবদন্তি তুল্য। কাতারের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে যদি মার্তিনেজ না থাকতেন, গল্পটা ভিন্ন
হতেই পারত। এনজো ফার্নান্দেজ তরুণ, তীব্র, ক্লান্তিহীন। চেলসিতে তার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা তাকে সানিয়ে রেখেছে। হুলিয়ান আলভারেজ, যিনি কাতারে মেসির ছায়ায় থেকেও এমন পারফরম্যান্স করেছেন যা যে কোনো টুর্নামেন্টে স্মরণীয় হয়ে থাকার যোগ্য। আর মাথার ওপর আছেন লিওনেল স্কালোনি, এমন একজন কোচ যিনি প্রমাণ করেছেন কৌশল, বিশ্বাস আর সঠিক মানুষকে সঠিক জায়গায় রাখার ক্ষমতা দিয়ে বিশ্বকাপ জেতা যায়। যে বয়সে অন্যরা অবসর নেয়, মেসি তখনও স্কোর করছেন। যখন বলা হয়েছিল পিএসজিতে তিনি ব্যর্থ, তখনই ফিরে এলেন এবং আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন। যখন বলা হয়েছিল বয়স তাকে গ্রাস করছে, তখন তিনি কাতারে সেরা পারফরম্যান্স দিলেন। কাতার ছিল হয়তো মহান পরিণতির প্রথম অধ্যায়। 2026 সেই অধ্যায়টাকে কোথায় নিয়ে যাবে তা জানার জন্য পুরো পৃথিবী অপেক্ষা করছে। সূর্য ডুবে যাচ্ছিল, কিন্তু দিগন্তে এখনো লাল আভা। মেসি এখনো মাঠেই আছেন। রহমান পেয়ার, স্টার প্লে।